একটা শান্তিপূর্ণ মিছিল এগিয়ে আসছিল। আজ হয়তো পূর্ণ কর্মবিরতির যে সিদ্ধান্ত, সেখান থেকে তারা সরে আসবেন, জুনিয়র চিকিৎসকরা সেই সিদ্ধান্ত প্রত্যাহার করবেন, সেই সিদ্ধান্তের কথা হয়তো তারা জানাবেন, এই সমস্ত কথা চারিদিক থেকে উঠে আসছিল। ইতিমধ্যে আবার আঙুল উঠল কার দিকে? কলকাতা পুলিশের দিকে। কিসের জন্য? অভিযোগটা কি? মারধর। একজন জুনিয়র চিকিৎসকের গায়ে হাত তোলা হয়েছে, তাকে মারধর করে চ্যাংদোলা করে রীতিমতো হেনস্থা করা হয়েছে, এই অভিযোগ উঠে এলো কলকাতা পুলিশের বিরুদ্ধে। ঠিক যে সময়টায় শান্তিপূর্ণ একটা মিছিল করে এই জুনিয়র চিকিৎসকরা এসএসকেএম থেকে এসপ্ল্যানেডের দিকে আসছিলেন, সেই সময়টাতেই ওয়াই চ্যানেলে তাদের যে প্রতিনিধিরা দাঁড়িয়েছিলেন তাদের হেনস্থা করেছে, পুলিশ মারধর করেছে, চ্যাংদোলা করে সরিয়ে দিয়েছে, এই অভিযোগ তাদের বিরুদ্ধে উঠে এলো। আপনারা জানেন এই যে জুনিয়র চিকিৎসকরা, তারা নিজেদের এক সতীর্থ, যাকে তার কর্মক্ষেত্রে একটি সরকারি হাসপাতালের ভেতরে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার বিচার চেয়ে রাস্তায় নেমেছেন। আজ সেই বিচারের দাবিতে রাস্তায় নেমে তাদের আরেক সতীর্থের গায়ে হাত উঠল, এই জিনিসটা তারা চোখের সামনে দেখলেন। এবং এরপর যখন এই জুনিয়র চিকিৎসকরা এসপ্ল্যানেডে পৌঁছান, তারা একত্রিত হন, দুটো স্লোগান তাদের মধ্যে থেকে বারবার উঠতে শুরু করে। এক হচ্ছে অভয় আর ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আরেক হচ্ছে কলকাতা পুলিশ হায় হায়। যেখানে হয়তো আজ একটা শান্তিপূর্ণ শেষ দেখা যেতে পারত, সেখানে নিজে থেকে আগুন জ্বালিয়ে দেওয়ার এই কলকাতা পুলিশের ট্র্যাডিশন তারা বজায় রাখতে পেরেছে। এটা ভেবে কলকাতা পুলিশের অবশ্যই আনন্দিত হওয়া উচিত। একজন জুনিয়র চিকিৎসকের গায়ে হাত তোলা হলো, এর মাধ্যমে এই কলকাতা পুলিশের লোকজন তারা নিজেদের ক্যাপাটা দেখিয়ে দিলেন। আরেকদিকে রয়েছেন এই জুনিয়র চিকিৎসকরা, যারা এখনো পর্যন্ত সমস্ত কিছু, অ্যান্ড আই রিপিট সমস্ত কিছু, একটা আবর্তের মধ্যে, একটা প্রক্রিয়ার মধ্যে করেছেন। আজ তাদের আরেক সতীর্থের গায়ে হাত তোলা হলো, যিনি দাঁড়িয়েছিলেন সেখানে শান্তিপূর্ণভাবে, অন্য কিচ্ছু করছিলেন না। এবং তারই সঙ্গে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে কিন্তু ওই সময়ের একটা ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন চিকিৎসককে রীতিমতো পুলিশ চ্যাংদোলা করে রেখেছে, তাকে হেনস্থা করা হচ্ছে। যিনি ভিডিও করছেন তিনি বলছেন উনি একজন ডাক্তার, কেন করছেন এরকম? উনি একজন স্টুডেন্ট, করবেন না স্যার, আপনারা হ্যারাস করছেন। কে শোনে কার কথা? এবং তারই সঙ্গে রীতিমতো একেবারে ধাক্কা মেরে যিনি ভিডিও করছিলেন তার ফোনটা পর্যন্ত সরিয়ে দেওয়া হলো। কনগ্রাচুলেশনস কলকাতা পুলিশ। বিনীত গেছে, মনোজ এসেছে, কলকাতা পুলিশের কাজের বহর একই থেকেছে। স্যার কি করছেন স্যার? ছেড়ে দাও স্যার, স্টুডেন্ট আছে, আমরা ডাক্তার বলছি নিজে, হ্যাঁ ডাক্তার আছে আমরা, স্যার আপনি হ্যারাস করছেন স্যার। আর এই সমস্ত কিছুর পরে ফাইনালি জুনিয়র চিকিৎসকরা তাদের পরবর্তী কর্মসূচি, তাদের কর্মবিরতি নিয়ে সিদ্ধান্তের বিষয় কি জানালেন? আজ অভয় ন্যায় বিচারের দাবিতে আমরা যে আন্দোলন চালাচ্ছি, সেই আন্দোলনের 57 দিন পেরিয়ে 58তম দিনে আমরা পড়েছি। আমরা মহালয়ার দিন যে মহা মিছিল ও মহাসমাবেশ, সেখান থেকে কিছু ঘোষণা করেছিলাম। আমরা বলেছিলাম আমাদের এই আন্দোলন, আমাদের এই ন্যায় বিচারের আন্দোলন, অভয়ের ন্যায় বিচারের আন্দোলন, এবং তার সাথে সাথে আর একটাও যাতে অভয় না হয় তা সুনিশ্চিত করার আন্দোলন। সেই জায়গা থেকে আমরা কিন্তু অনেকে প্রশ্ন করেছিলেন যে তোমাদের নতুন কি 10 দফা দাবি নাকি দেখা যাচ্ছে, সেগুলো কি? আমরা বারবার বলেছি যে 10 দফা দাবি আসলে দুটো দাবি। প্রথম দাবি অভয়ের ন্যায় বিচার, এবং বাকি প্রত্যেকটা দাবি জড়িয়ে আছে আর একটাও যাতে অভয় না হয় তার জন্য। সেখানে কি কি রয়েছে? সেফটি সিকিউরিটি প্রশ্নে আমাদের কিছু সুনির্দিষ্ট দাবি আছে। আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী তারা বলছেন যে 26% নাকি কাজ হয়েছে, সিসিটিভি বসানো, বাথরুম তৈরি করা, রেস্টরুম তৈরি করা। আমরা যারা কার্যত প্র্যাকটিক্যালি গ্রাউন্ডে কাজ করছি, একটা দুটো কলেজ বাদ দিয়ে 26 কেন, 6% কাজ হয়নি, 6% কাজ হয়নি। আমরা দেখেছি স্বাস্থ্য ভবনের সামনে যখন আমরা বসেছিলাম, তখন তার 9 নম্বর দিনে আমাদের সার্ভাইলেন্স করার জন্য রাতারাতি 30টা সিসিটিভি বসতে পেরেছিল। কিন্তু এতদিন আন্দোলন হওয়ার পরে, এতদিন আন্দোলন চলার পরেও, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এই সামান্য কাজটুকু এগোল না। দ্বিতীয় কি দাবি আমরা করেছিলাম? আমরা বলেছিলাম আমাদের যে সেফটি সিকিউরিটি, সেটা আসলে রোগী পরিষেবার সাথে যুক্ত। রোগী পরিষেবা যদি উন্নতি করতে হয়, রোগী পরিষেবা যদি উন্নত করা যায়,
সেন্ট্রাল রেফারেল সিস্টেমের মাধ্যমে রোগীর রেফারেল সিস্টেম যাতে ঠিক করা হয়, হয়রানি দূর করা যায়, অ্যাক্টিভ বেড স্ট্যাটাস যাতে তারা দেখতে পান, তাহলে তাদের রাগ অনেক কমবে। তাদের রাগ কিসের জন্য হয়? একজন রোগী যে এই যে চিকিৎসা ব্যবস্থায় আসেন, তাদের রাগ হয় এই কারণে যে তাদের দুয়ারে দুয়ারে কড়া নেড়ে শেষ পর্যন্ত যখন আসেন, কোন একটা রোগীর মৃত্যু যেমন ঘটে, সেই দুঃখ তারা পান, আমরাও পাই, তার রাগের সামনে পড়ি আমরা। সেই জন্য আমরা এই দাবিগুলি করেছিলাম। আমাদের 10 দফা দাবির মধ্যে কিন্তু এই দাবিগুলো রয়েছে। আমরা বলেছিলাম ভয়ের রাজনীতি দূর হোক, থ্রেট কালচার দূর হোক। কি বলেছি? যে প্রত্যেকটা কলেজে এই যে অভিযোগগুলো আসছে, তাদের বিরুদ্ধে একটা সেন্ট্রাল ডিরেক্টিভ আসতে হবে, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, প্রত্যেকটা জায়গায় গণতান্ত্রিক পরিসর উন্মুক্ত করতে হবে। আরডিএ, রেসিডেন্ট ডাক্তারদের জন্য আরডিএ নির্বাচন এবং ইউজি স্টুডেন্টদের জন্য স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন সুনিশ্চিত করতে হবে। আপনারা বলবেন এটা অভয়ার ন্যায় বিচারের দাবির সাথে কিভাবে সম্পর্কযুক্ত? কিভাবে? আমরা বলছি কিভাবে। আজকে গতকাল আশিস পান্ডে অর্থনৈতিক দুর্নীতির দায়ে সিবিআই এর দ্বারা গ্রেপ্তার হয়েছে। এই হচ্ছে সেই লোক যে আরজিকরের থ্রেট কালচারের মাথায় ছিল। এই লোকগুলোকে সন্দীপ ঘোষের মতো লোকেরা সিলেক্ট করে করে একটা সিন্ডিকেট চালাচ্ছিল। তার মানে কি দাঁড়ালো? আমরা যদি একটা গণতান্ত্রিক পরিসর উন্মুক্ত করতে পারি, আসলে তাহলে এই থ্রেট কালচারকে অনেকাংশে আমরা স্ট্রাকচারালি দূর করতে পারবো। এই সামান্যগুলো তো দাবি, এই দাবি মানার জন্য আমাদের এত আন্দোলন করতে হয়, এতদিন ধরে। তারপর কি দাঁড়ালো? সাগর দত্ত একটা ঘটনা ঘটলো। সাগর দত্ত একজন রোগী, তিনি মারা গেলেন। মারা যাওয়ার পর কিভাবে হলো সে ব্যাপারটা? আইসিইউতে বেড ছিল না, আইসিইউ রেফার পাঠানো হলো। রেফার পাঠিয়ে যেহেতু সেখানে বেড নেই, সেখানেই অপ্রাণ চেষ্টা করা হলো, 45 মিনিট ধরে সিপিআর দেওয়া হলো, তিনি মারা গেলেন। তার যে ক্ষুব্ধ পরিজন, তাদের সামনে করলাম আমরা জুনিয়র ডাক্তাররা। তার সাথে পিছনে কাদের ব্যাখ্যাতে আমরা জানি না, বেশ কিছু গুন্ডাবাজি ঢুকলো। সেখানে আমাদের মহিলা সহকর্মীদের বলা হলো আরজিকর বানিয়ে দেওয়া হবে, অভয় বানিয়ে দেওয়া হবে। এই গোটা জিনিসটা থেকে আমরা কিন্তু আবার কর্মবিরতিতে যেতে বাধ্য হলাম। অথচ সুপ্রিম কোর্টে কি বলা হলো? যে ডাক্তাররা নাকি বেড দেয়নি। একজন রোগীকে বেড দেওয়ার দায়িত্ব ডাক্তারদের। ওই বেডগুলো কারা ঠিক করে? একটা হাসপাতালে কটা বেড থাকবে, সেটা কিভাবে ঠিক হয়? এই দায় কার? আসলে সরকার আমাদের যে ন্যায় বিচারের আন্দোলন, ন্যায় বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন, তাকে ভয় পেয়েছে এবং সেই ভয় পেয়ে আমাদের গণশত্রু বানাতে চাইছে। আমাদের বলতে চাইছে যে ডাক্তার এক পক্ষ, রোগী আর এক পক্ষ, লড়িয়ে দিতে চাইছে। আমরা স্পষ্ট জানাতে চাই যে অভয়ার ন্যায় বিচারের দাবিতে যারা রাস্তায় রয়েছি, সেটা ডাক্তার, সেটা জুনিয়র হোক, সিনিয়র হোক, নার্স, স্বাস্থ্যকর্মী, রোগী, রোগী পরিজন, প্রত্যেকটা মানুষ সবাই আসলে একটা পক্ষ, অভয়া পক্ষ। আর তার উল্টো দিকে যদি কেউ থেকে থাকে, তাহলে সেটা সরকার, সরকার ঠিক করুক যে তারা এই পক্ষে থাকবেন, আমাদের পক্ষে থাকবেন, নাকি আমাদের গণশত্রু বানাতে চাইবেন। আমরা আজকে এখান থেকে যে কর্মসূচির কথা ঘোষণা করেছি, সেটা এবার আমাদের জানিয়ে দিতে চাই। আমরা দেখলাম যে যেদিকে সুপ্রিম কোর্টে এই গোটা বিষয়টা হলো, আমাদের বহু আগে থেকে দাবি ছিল যে স্বাস্থ্য দুর্নীতির দায় নিয়ে যে প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম, তিনি ওই সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন। তিনিও দায় চাপালেন কি? যে ওই রোগী মৃত্যুর দায় সব ডাক্তারদের। আমরা এটা আবার মনে করিয়ে দিতে চাই, আমাদের দাবির মধ্যে যেমন ছিল এই থ্রেট কালচারের বিরুদ্ধে লড়াই, সেফটি সিকিউরিটির লড়াই, ঠিক তেমনি এই স্বাস্থ্য দুর্নীতির মাথায় বসে থাকা এই নারায়ণ স্বরূপ নিগম, প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি, তাকে কিন্তু অপসারণ করতে হবে। এই দাবি কিন্তু আমরা রেখেছি। এরপর আসি তারপরের কথায়। আমরা মহাসমাবেশ থেকেই ঘোষণা করেছিলাম, সেদিনকে এত মানুষের ঢল, এত সাধারণ মানুষ, প্রত্যেকের যে বুকের আগুন, প্রত্যেকের যে আবেগ, সেই আগুন নিয়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি। এটা একটা গণ আন্দোলন। ফলত সেই গণ আন্দোলনকে মর্যাদা দিতে আমরা যে রোগী যারা রয়েছেন, তাদের প্রত্যেকের কথা ভেবে আমরা ঠিক করেছিলাম, এবং গতকাল আমরা জিবি করে ঠিক করেছি যে আমরা আজকে থেকে কর্মবিরতি প্রত্যাহার করছি, সম্পূর্ণরূপে প্রত্যাহার করছি।
এটা যদি কেউ মনে করে থাকেন যে রাজ্য সরকার ভয় দেখাচ্ছে, রাজ্য সরকার ভাবছে আমাদের পাশে জনগণ নেই তাই আমরা ভয় পেয়ে কর্মবিরতি তুলছি, এটা তারা ভুল ভাববেন। আসলে জনগণ আমাদের পাশে আছে এবং আমরা যে একই পক্ষ এটা বোঝানোর জন্য আমরা কর্মবিরতি প্রত্যাহার করছি। কিন্তু তার সাথে সাথে একই সাথে আমরা তীব্রতর আন্দোলন করছি। কি করছি? আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এই ধর্মতলায় ডরিনা ক্রসিং এ এই সামনে আমরা জুনিয়র ডাক্তাররা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্টের পক্ষ থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক দিচ্ছি। এখানে আমরা বসে থাকবো, আমরা কাজে ফিরছি, আমরা বুঝিয়ে দিচ্ছি যে আমরা কাজও করছি এবং আমরা ন্যায় বিচারের দাবিতে রাস্তাতেও আছি। সেই রাস্তাটা হচ্ছে এই জায়গা। সেইখানে আমরা আজকে একটা ঘড়ি নিয়ে আমরা এসেছি। এই ঘড়ির তাৎপর্য কি? আমরা বলেছি প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টার হিসাব হবে, প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টার হিসাব হবে। সেই জন্য এই ঘড়িটা আমরা এই অবস্থান মঞ্চে আমরা রাখবো এবং আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো না মানা হয় তাহলে এই যে অভয় পক্ষ, এই যে ডাক্তার, রোগী, নার্স, সাধারণ মানুষ সবার পক্ষ থেকে আমরা নিজেদের জীবন বাজি রাখবো, আমরা নিজেদের জীবন বাজি রাখবো। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি না মানা হয় তাহলে এই অবস্থান মঞ্চ থেকে কিন্তু আমরা আমরণ অনশনের দিকে এগোবো। আমরা নিজেদের জীবন বাজি রেখে প্রমাণ করব যে আমাদের যে আন্দোলন, এই যে বলা হচ্ছে রাজনৈতিক কালিমা লিপ্ত, আমাদের আর কি করার ছিল? আমরা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছিলাম। আমরা সবার কথা ভেবে রোগীর পরিজনের কথা ভেবে এবং আমাদের নিজেদের এথিক্স, আমরা যে যন্ত্রণা ক্লিষ্ট, রাজ্য সরকার এটার সুযোগ দিচ্ছে যে আমাদের যে যন্ত্রণা, আমরা যে চিকিৎসা করতে পারছি না, ওরা চাইছে যে বারবার এরকম প্রয়োগ করা হোক এবং আমরা যাতে না ফিরতে পারি। আমরা আজকে প্রমাণ করব। আমরা ঘড়ি বেঁধে দিচ্ছি এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের এই দাবি যদি না মানা হয় তাহলে আমরা আমাদের নিজেদের জীবন বাজি রাখবো। আমরা দেখব আমাদের দাবি মানতে, এই কথা সামান্য দাবি মানতে আমাদের জীবন কেন বাজি রাখতে হলো সেটা সাধারণ জনগণ বুঝে নেবে। এরপর আসি আজকের ঘটনায়। এই কথা বলার কথা ছিল আমাদের অনেক আগে। আজকে এসএসকেএম থেকে মিছিল করে এসে আমাদের এখানে অবস্থান মঞ্চে বসার কথা ছিল এবং সেখান থেকেই এই ঘোষণা করার কথা ছিল। আমরা কি দেখলাম? আমরা দেখলাম আমাদের যে স্টেজ বানানো হবে তার জন্য খাট নিয়ে আসার জন্য ডেকোরেটর্স আসছিল, তার সাথে আমাদের জুনিয়র, আমাদের সতীর্থ, আমাদের ভাই তারা ওখানে ছিলেন। তাদেরকে হঠাৎ করে এই হোয়াইট হাউসের সামনে পুলিশ টেনে হিঁচড়ে লাথি মারলো, টেনে হিঁচড়ে মাটিতে ফেলে দিল এবং লাথি মারলো। আমরা গিয়ে যখন বলছি যে এটা কেন হলো, আমরা এটা একটা শান্তি, ওরা বলছে যে আপনারা অবস্থান করবেন, আপনারা রাস্তা ব্লক করছেন। আমরা কোন রকম রাস্তা ব্লক করতে চাই না। আমরা একদম রাস্তার এক পাশে যাতে কারোর কোনো অসুবিধা না হয় সেইভাবেই অবস্থান মঞ্চ কিন্তু আমরা বানাচ্ছি এবং সেভাবেই কন্টিনিউ করব। কিন্তু তার জন্য আমাদের জুনিয়রকে আজকে মার খেতে হলো। পুলিশকে যখন আমরা দেখাচ্ছি সেই ভিডিও, বলছে আমরা নাকি চিনি না। তারা চিনে না কে মেরেছে। আমরা প্রশ্ন করতে চাই যে আজকে একটা জুনিয়র ডাক্তারের গায়ে হাত উঠলো কিভাবে? এর জবাব কে দেবে? এর জবাব কে দেবে? আমরা ঠিক যেমন আমাদের 10 দফা দাবি নিয়ে যেমন অবস্থানে বসছি, ঘড়ি বেঁধে নিচ্ছি, প্রয়োজনে নিজের জীবন বাজি রাখছি, তার সাথে সাথে অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আমাদের জুনিয়রের গায়ে হাত উঠেছে, এটা আমরা কিন্তু ছেড়ে দেব না। নিঃশর্ত আমাদের যখন বলা হচ্ছে, ওরা কি বলছে যে আমাদের একটা লিখিত অভিযোগ দিন, একটা লিখিত অভিযোগ দিন যে আপনাদের সাথে যে এরকম ঘটেছে আমরা তো কোনো জানি না, একটা লিখিত অভিযোগ দিন। আমাদের চোখের সামনে এই ঘটনা ঘটেছে, আমরা ভিডিও দেখেছি, আমরা লিখিত হয়তো জানাবো, কিন্তু এইটুকু সদিচ্ছা নেই। এইটুকু ওরা বলতে পারছেন না যে যে ঘটনা জুনিয়র ডাক্তারের সাথে হয়েছে সেটা ভুল হয়েছে। এইটুকু ক্ষমা চাওয়ার সিদ্ধারা তাদের নেই যে সিদ্ধারাটা আমরা লালবাজারে দিয়ে এসেছিলাম সেটা কি তারা ফেলে দিয়েছেন, সেটা কি তারা বিক্রি করে দিয়েছেন।
সেই সিদ্ধান্তগুলো কি তারা আবর্জনা স্তূপে করে দিয়েছেন? আমরা কিন্তু আমাদের সিদ্ধান্তের জোর দেখাবো এবং এই যে আন্দোলনের কথা বললাম সেই আন্দোলন চালাবো। তার সাথে আরো কিছু কথা আমরা বলে রেখেছিলাম। এই যে আন্দোলন তীব্রতা হবে তার সাথে সাথে আমরা কিন্তু এটা বলেছিলাম যে সিবিআই এর প্রতিও কিন্তু আমাদের এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা চাপ সৃষ্টি করতে চাইছি। আমরা মনে করি গতকাল এই যে গ্রেপ্তার হয়েছে আশিস পান্ডে, সেটা আসলে আমরা যে আন্দোলন চালিয়ে যেতে পারছি এই ঝাঁজের সাথে, আমরা ডাক্তাররা সাধারণ মানুষ সবাই মিলে যে আন্দোলনকে চালাতে পারছি, তার ফলে চাপে পড়ে এই ঘটনাগুলো ঘটছে। আমরা যদি আজকে আন্দোলন ছেড়ে রাজপথ ছেড়ে ফিরে যাই তাহলে এটুকুও হবে না। তাই ঠিক যেমন আমরা এখানে অবস্থান মঞ্চ করব, ঘড়ির কাঁটা বেঁধে দিয়ে নিজেদের জীবন বাজি রাখবো, ঠিক তেমনি প্রয়োজন হলে আমরা দিল্লি অব্দি যাব। আমরা দিল্লিতে গিয়ে এই সিবিআই এর যে অমীমাংসিত যত মামলা রয়েছে, যেখানে বিচার হয়নি, যেখানে সুপ্রিম কোর্ট সুমতো হয়ে বিভিন্ন কেস নিয়েছেন কিন্তু তার বিচার হয়নি, সেইগুলো নিয়ে প্রয়োজনে ন্যাশনাল প্রেস মিট করব। বাকি গোটা ভারতের সমস্ত যে আরডিএ গুলো রয়েছে, সাধারণ মানুষ রয়েছেন, তাদের সাথে মিলে আমাদের আন্দোলন, এবং এটাও যদি মনে করা হয় এই যে অবস্থান বিক্ষোভ হোক, তারপরে নিজেদের জীবন বাজি রাখা হোক, সেটাও কিন্তু এই আন্দোলনের শেষ নয়। আমরা কিন্তু যতদিন না পর্যন্ত অভয়ার ন্যায় বিচার পাচ্ছি এবং আর একটা অভয়া না হয় সেটা সুনিশ্চিত করতে পারছি, ততদিন আমাদের আন্দোলন চলবে। আমরা রাজপথ ছাড়ব না। অভয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। Thank you.